হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো সংবিধানের একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। চলো সেই প্র্যাকটিস সেটটা আলোচনা করি। আর তোমরা জিকে স্টাডি প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে সব কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট এবং হট টপিকে কোশ্চেন অ্যান্সার করানো আছে। সেখানে গিয়ে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের প্রথম কোশ্চেন, শূন্যভিত্তিক বাজেট বলতে কী বুঝি? সংবিধানের প্রথম কোশ্চেন, শূন্যভিত্তিক বাজেট। শূন্যভিত্তিক বাজেট বলতে কিছু নেই ধরে যে বাজেট কি তৈরি করা হয়। আমাদের ভারতে যখন বাজেট তৈরি হয়, কিছু নেই ভেবে যে বাজেটকে তৈরি করা হয়, সেটাকে শূন্যভিত্তিক বাজেট বলা হয়। তার সাথে আমরা রিলেটেড কিছু তথ্য জেনে নিই। ফার্স্ট বাজেট আমাদের ইন্ডিয়াতে হয়েছিল 24শে নভেম্বর 1947 সালে, কিন্তু প্রথম বাজেট পেশ করা হয়েছিল। কত না, 24শে নভেম্বর 1947 সালে ফার্স্ট বাজেট পেশ করা হয়েছিল আমাদের সংবিধানে। এবং তখন আমাদের প্রেসিডেন্ট ছিল আমাদের প্রাইম মিনিস্টার ছিল প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এই যে বাজেট সম্বন্ধে আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, আর্টিকেল 112, অর্থাৎ 112 নম্বর ধারাতে বাজেট সম্পর্কে সেখানে উল্লেখিত আছে। সেখানে বাজেট বলে ওয়ার্ডটা নেই, ওয়ার্ডটা আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল, ঠিক আছে। অ্যানুয়াল ফিনান্সিয়াল বলে কথাটা উল্লেখ আছে আমাদের সংবিধানের 112 নম্বর আর্টিকেলে। তারপরে দেখো 112 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে, 1921 সালে রেল বাজেট এবং আমাদের যে সাধারণ যে জেনারেল বাজেট সব কিন্তু একসাথে ছিল। আমাদের কিন্তু রেলের জন্য যে বাজেটটা পেশ করা হতো সেটা কিন্তু 1921 সাল থেকে কিন্তু একসাথে ছিল। আর 2016 সালে এসে সেটা কিন্তু রেল বাজেটের সাথে সাধারণ বাজেট একসাথে মার্জ হয়ে গেছে, মানে একসাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, 1875 সালে প্রেসিডেন্সি বিভাগের অধীনে থাকা কোন জেলা এখন বাংলাদেশে? তাহলে দেখো, বাংলাদেশে আগে যখন আমাদের ভারত বিভক্ত হয়নি, তার আগে যে জেলাটি আগে আমাদের ভারতে ছিল সেটা এখন বাংলাদেশে আছে, সেটা হয়ে যাবে কিন্তু যশোর। যশোর কিন্তু আমাদের আগে ভারতে ছিল, যেটা প্রেসিডেন্সি বিভাগে, সেটা এখন বাংলাদেশে অবস্থিত। আমাদের কটা প্রেসিডেন্সি বিভাগ আছে? আমাদের টোটাল রাজ্যে 5টা প্রেসিডেন্সি আছে, তাই না? 5টি বিভাগ আছে, প্রেসিডেন্সি বিভাগ আছে। আর আমাদের আছে পূর্ব মেদিনীপুর বিভাগ আছে, বর্ধমান বিভাগ আছে, তাই না? পরে কোশ্চেনে আমরা চলে যাই। প্ল্যানিং কমিশন কার নির্দেশে তৈরি হয়েছিল? ভারতের প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিন্তু প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। এখন সেই প্ল্যানিং কমিশন হয়ে গেছে নীতি আয়োগে ট্রান্সফার হয়ে গেছে। এই প্ল্যানিং কমিশন স্টাবলিশ হয়েছিল 1950 সালে, ঠিক আছে। তখন প্রাইম মিনিস্টার ছিল কিন্তু আমাদের জওহরলাল নেহেরু। আচ্ছা, সুপ্রিম কোর্ট কখন স্টাবলিশ হয়েছিল? সুপ্রিম কোর্ট স্টাবলিশ হয়েছিল 28শে জানুয়ারি 1950 সালে। অর্থাৎ আমাদের যখন ভারতবর্ষে যখন আমাদের সংবিধান লাগু হলো 26 জানুয়ারি 1950, তার দুদিন পরে অর্থাৎ 28 জানুয়ারি 1950 সাল থেকে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট স্টাবলিশড হলো। অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন কিন্তু আমাদের সংবিধানে 280 নম্বর আর্টিকেলে বলা আছে। এবং আমাদের রাজ্যসভায় কটা সিট আছে? আমাদের যে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। এই রাজ্যসভায় কিন্তু মোট আমাদের 250টা সিট আছে, তার মধ্যে 238টা হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে নমিনেট ইলেক্টেড প্রার্থী, এবং 12টা হচ্ছে কিন্তু আমাদের কি না, প্রেসিডেন্ট নির্বাচিত করেন। অর্থাৎ 250টার মধ্যে 238 প্লাস 12। ভারত সংবিধানে কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে? তাহলে আর্টিকেল 25, অর্থাৎ ধারা 25-এ কিন্তু ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, রিজার্ভ ব্যাংকের কাজ কি? দেখো, আমাদের ভারতে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এর কাজ বিভিন্ন ধরনের কাজ আছে, ঠিক আছে। ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, টাকা ছাপানো, আরও অনেক ধরনের কাজ আছে। তা হচ্ছে জেনে নিই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রথম স্টাবলিশ হয়েছিল 1935 সালে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1934, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয়েছিল। তাহলে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1934-এর মাধ্যমে 1935 সালে আমাদের ভারতবর্ষে রিজার্ভ ব্যাংক স্টাবলিশ হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আমাদের হেডকোয়ার্টার আছে মুম্বাই। এই কোশ্চেনটা এবারে রিপিটেড হয়েছিল কেপি, অর্থাৎ কলকাতা পুলিশে এই কোশ্চেনটা ছিল যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার আছে কিন্তু মুম্বাই, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাংকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক, কারণ হচ্ছে সকল ব্যাংক সেই রিজার্ভ ব্যাংকে টাকা আদান প্রদান করে এবং হিসেবপত্র কিন্তু রিজার্ভ ব্যাংকে দিতে হয়, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সকল ব্যাংকে কন্ট্রোল করে। ওই জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইকে বলা হয় ব্যাংকার্স ব্যাংকস, ঠিক আছে। যেহেতু রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া তৈরি হয়েছে 1935 খ্রিস্টাব্দে, কিন্তু জাতীয়করণ হয়েছে 1949 খ্রিস্টাব্দে, অর্থাৎ ন্যাশনালাইজড হয়েছে।
তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছে 1949 খ্রিস্টাব্দে, ঠিক আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে ওসবোর্ন স্মিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওসবোর্ন স্মিথ কিন্তু বিদেশি ছিল। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর কে ছিল ওসবোর্ন স্মিথ, এবং প্রথম ইন্ডিয়ান গভর্নর কে ছিল, মানে ভারতীয় গভর্নর, সেটা হয়ে যাবে কিন্তু সিডি দেশমুখ। তাহলে সিডি দেশমুখ ছিল আমাদের প্রথম ভারতীয় গভর্নমেন্ট। আমাদের প্রথম ভারতীয় গভর্নর ছিল কিন্তু সিডি দেশমুখ রিজার্ভ ব্যাঙ্কের। আর যদি প্রথম গভর্নর বলে তাহলে হয়ে যাবে কিন্তু অসবোর্ন স্মিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো কোশ্চেন। আর রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া কখন তৈরি হয়েছিল? 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল। কোথায় কত সালে ন্যাশনালাইজড হয়েছিল অর্থাৎ জাতীয়করণ হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অবস্থিত। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ব্যাংকস বলা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করে না, দেশের ঋণ দেওয়ার পদ্ধতি চালনা করে, অর্থাৎ বিভিন্ন ব্যাংককে হেল্প করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনো ব্যাংকে কোনো সমস্যা হলে কে হেল্প করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে, যে অ্যাপসটার নাম হচ্ছে মানি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে, যাকে কী বলেছে? মানি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিল কি? ওসবোর্ন স্মিথ, এবং প্রথম ভারতীয় গভর্নর ছিল কিন্তু সিডি দেশমুখ। বর্তমান অর্থাৎ প্রেজেন্ট গভর্নর হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শক্তিকান্ত দাস, আমাদের বাঙালি শক্তিকান্ত দাস, এবং তার সাথে 4 জন কিন্তু ডেপুটি গভর্নরও আছে। জিজিএ কর কে তুলে দিয়েছেন? জিজিএ কর একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জন্য একটা কর, যেটা লাগু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। এবং এটা তুলে দিয়েছিলেন আমাদের সম্রাট আকবর। আবার এই করটা আবার লাগু করেছিলেন ঔরঙ্গজেব। তাহলে প্রথম লাগু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, তারপরে তুলে দিয়েছেন আকবর, তারপরে আবার লাগু করেছে কি? ঔরঙ্গজেব। রাজ্যপাল নিয়োগের কথা সংবিধানে কত নম্বর ধারা বা আর্টিকেলে বলা আছে? তাহলে একটা স্টেটের মধ্যে বা একটা রাজ্যের মধ্যে তার সাংবিধানিক হেড হচ্ছে রাজ্যপাল। তো এই রাজ্যপালকে নিয়োগ করতে হবে আমাদের সংবিধানে 160 নম্বর ধারায় বলা আছে। 160 কিন্তু রাজ্যপাল নিয়োগের কথা সেখানে কিন্তু কথার কথা বলা হয়েছে। সুরিনামের পার্লামেন্টের নাম কি? সুরিনামের পার্লামেন্টের নাম হচ্ছে স্ট্যাটেন। সুরিনামের পার্লামেন্টের নাম কি হচ্ছে? স্ট্যাটেন, ঠিক আছে। পরের কোশ্চেন চলে 1980 সালে কয়টি ব্যাংক রাষ্ট্রকরণ হয়? অর্থাৎ 1980 সালে কতগুলো ব্যাংক ন্যাশনালাইজড হয়? সেখানে হয়ে যাবে কিন্তু 6টি। 1980 সালে কিন্তু 6টি ব্যাংক ন্যাশনালাইজড হয়। কোন পরিকল্পনাকালে কৃষিক্ষেত্রে ঋণাত্মক হয়েছিল? অর্থাৎ যে প্ল্যানিং কমিশন যেগুলো হয়েছিল তার মধ্যে তৃতীয় প্ল্যানিং কমিশনে কিন্তু এগ্রিকালচারটা ঋণাত্মক হয়ে গেছিলো, মানে কৃষি ডিপার্টমেন্ট বা কৃষির দিকটা কিন্তু অনেকটা ঘাটতি দেখা দিয়েছিল। ওই জন্য থার্ড প্ল্যানিং কমিশনে বা তৃতীয় পরিকল্পনাকালে কিন্তু কৃষিক্ষেত্রে ঋণাত্মক হয়ে গেছিলো। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিল কিন্তু ভিভি গিরি। কে ছিল? ভিভি গিরি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কি? আমাদের রাজেন্দ্র প্রসাদ, এটা আমরা সবাই জানি। এবং ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিল জাকির হোসেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিল? জাকির হোসেন। তিনি তার কিন্তু অফিসে মারা গিয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে কি? ভিভি গিরি। এবং আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে কিন্তু রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন, তিনি তার অফিসেই কিন্তু মারা গিয়েছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে কার্যকর হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু 1935 সালে কার্যকর হয়। এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবং এই 1935 সালে কিন্তু আমাদের আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ট্যাবলিশড হয়েছিল। এবং 1949 সালে কিন্তু সেটা কী হয়েছে? জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজড হয়েছিল। চলো পরের কোশ্চেন দেখি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি? দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচিতা কৃপলানি। কে না? সুচিতা কৃপলানি হচ্ছে ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন 1963 থেকে 1967 সাল পর্যন্ত। তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম যদি বলা হয় তাহলে হয়ে যাবে আমাদের কিন্তু সুচিতা কৃপলানি, যিনি উত্তরপ্রদেশে 1963 থেকে 1967 সাল মুখ্যমন্ত্রিত্ব করেছিল। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান মুখ্যমন্ত্রীর নাম আমরা সবাই জানি মমতা ব্যানার্জি। আমাদের পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল ঘোষ, ঠিক আছে। ভারত সরকার কত সালে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে? 1952 সালে কিন্তু ভারত সরকার প্রথম পরিবার অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং কমিশন বা ফ্যামিলি প্ল্যানিং নীতি গ্রহণ করেছিল 1952 সালে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, জেএনএলএফ এর পুরো নাম হচ্ছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ঠিক আছে। তো গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কিন্তু তৈরি হয়েছিল 1980 খ্রিস্টাব্দে 9 এপ্রিল। আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ
আমাদের পশ্চিমবাংলার দার্জিলিংয়ে কিন্তু এই এই দলটি আছে, ঠিক আছে। সেটা কি দার্জিলিংয়ে আছে না, যেটা জিএনএলএফ, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। আমাদের দার্জিলিংয়ে পঞ্চায়েত ভোট হয় না, ঠিক আছে। তো আমরা দার্জিলিংয়ে পঞ্চায়েত ভোট হয় না, এবং সেখানে যারা দার্জিলিংকে নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে কি গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, যেটি 1980 সালে গঠিত হয়েছিল 9 এপ্রিল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। পরের কোশ্চেনে আমরা চলে যাব, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম কতজন সভা দরকার, সেটা হয়ে যাবে 7 জন মেম্বার দরকার, ঠিক আছে। কত সালে ভারতে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ হয়, এই কোশ্চেনটা রিপিটেড হয়ে গেল। 1952 সালে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং কমিশন গঠিত হয়। কোন কোন কোনটি কেন্দ্রীয় সরকারি কর নয়, অর্থাৎ নিচে যে 4টি ট্যাক্স আছে তার মধ্যে কোনটা কেন্দ্রীয় সরকারের নয়, সেটা হচ্ছে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। সেটা মনে রাখবে কিন্তু ল্যান্ড ট্যাক্স, অর্থাৎ ভূমি রাজস্ব কর। এটা কিন্তু ভূমি রাজস্ব কর কিন্তু আমাদের যে রাজ্যের সরকার সেই রাজ্য কালেক্ট করে, সেই রাজ্য সংগ্রহ করে। তাহলে ভূমি রাজস্ব কর কিন্তু এটা কেন্দ্রীয় ট্যাক্স নয়। বাকি পৌর কর, শুল্ক কর, আয়কর, অর্থাৎ পৌর কর হচ্ছে মিউনিসিপ্যালিটি ট্যাক্স, শুল্ক কর বা ইনকাম ট্যাক্স, ঠিক আছে, এক্সাইজ ট্যাক্স, সবগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে বা কালেক্ট করে, কিন্তু ভূমি রাজস্ব কর কিন্তু আমাদের রাজ্য সরকার কালেক্ট করে। আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়, 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন স্টার্ট করে, ঠিক আছে, আমাদের গান্ধীজি। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করে কে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করে লালা লাজপত রায়, ঠিক আছে। ভারতবাসীকে নিরস্ত্রীকরণ করার জন্য অস্ত্র আইন পাস করে কি, তাহলে অস্ত্র আইন পাস করে কিন্তু লর্ড লিটন কি আইন পাস করে, অস্ত্র আইন পাস করে। মন্টেগু ট্রান্সপোর্ট আইন কত সালে প্রবর্তিত হয়, মন্টেগু ট্রান্সপোর্ট আইন প্রবর্তিত হয় 1919 সালে, ঠিক আছে। আর মরলে মিন্টো আইন পাস হয় 1909 সালে, আর মন্টেগু ট্রান্সপোর্ট হচ্ছে 1919 সালে। সংবিধানে কোন ভাগে রাষ্ট্রশাসন প্রণালীর নির্দেশগুলো বলা আছে, অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট, ঠিক আছে। এটা কিন্তু বলা আছে সংবিধানের 4 নম্বর পার্ট 4-এ বলা আছে ডিপিএসপি, ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, 21শে জানুয়ারি 1950 সালের দিনটি ভারতীয়দের কাছে কী জন্য ইম্পর্টেন্ট বা কেন স্মরণীয়। কারণ এই 21শে জানুয়ারি 1950 সালে কিন্তু ভারতীয়রা কি সংবিধান কার্যকর হয়। তাহলে এই দিনে কী হয়, এই দিনে কিন্তু ইন্ডিয়াতে যে সংবিধান, আমাদের যে কনস্টিটিউশন, সেগুলো কার্যকর হয়। আর আমাদের সংবিধান গ্রহণ কবে হয়, সংবিধান গ্রহণও করা হয় কিন্তু 26শে জানুয়ারি আমাদের হচ্ছে 1950 সালে সংবিধান কী হচ্ছে কার্যকর হয়, এনাক্টেড হয়। আর সংবিধান গ্রহণ কবে হয়, 1950 সালে, ঠিক আছে। 1950 সালে 26শে জানুয়ারি হচ্ছে ভারতের সংবিধান বলবৎ হচ্ছে। আর 26শে সেপ্টেম্বর 1949 সালে কিন্তু এটা গৃহীত হয়েছিল, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, মহলানবিশ পরিকল্পনা বলতে কোন পরিকল্পনাকে বোঝা যায়। তাহলে আমাদের যে যতগুলো 5 ইয়ার প্ল্যান ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, তার সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় কিন্তু মহলানবিশ পরিকল্পনা, এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় কিন্তু হেরাল্ড হোমার পরিকল্পনা। গান্ধীজি রাজদ্রোহের অভিযোগের জন্য 6 বছরের জন্য বন্দী হয়, সেটা কত সালে। দেখো 1922 সালে কিন্তু গান্ধীজি বন্দী হয়েছিলেন, কি না, রাজদ্রোহের জন্য কিন্তু গান্ধীজিকে জেলে বন্দী করা হয়েছিল। তারপরটা দেখো, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, অর্থাৎ রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে বহিষ্কার করা যায় একমাত্র কখন না, যখন রাষ্ট্রপতি আমাদের কনস্টিটিউশনকে লঙ্ঘন করে। তাহলে যখন আমাদের রাষ্ট্রপতি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে লঙ্ঘন করে, তাকে তখন বহিষ্কার করতে হয়। এই বহিষ্কার পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট বলা হয়। তো ইমপিচমেন্ট হচ্ছে আমাদের আর্টিকেল ধারা 100টিতে বলা আছে। তো এই ইমপিচমেন্ট করতে গেলে প্রথম কিন্তু লোকসভাতে একটা বিল পাস করতে হবে, যেটা 1/3 মেম্বার অফ লোকসভা মানে 1/4 লোকসভা সদস্যের দ্বারা সিগনেচার করতে হবে, এবং সেটা কিন্তু 14 দিনের জন্য নোটিশ দিতে হবে। তারপরে সেটা সাইন করে সেই নোটিশটাকে সাইন করে প্রেসিডেন্সির কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে 14 দিনের জন্য। তারপরে সেটা লোকসভাতে পাঠানোর পরে লোকসভাতে সেই বিলটা পাস করতে হবে 2/3 মানে অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ লোক যেন সেই বিলে ভোট দেন, অর্থাৎ 2/3 ভোটের মাধ্যমে সেই বিলটা পাস করে সেই বিলটা লোকসভা থেকে চলে যাবে রাজ্যসভার কাছে, ঠিক আছে। এইভাবে কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা বহিষ্করণ হয়ে থাকে। 2008 সালে মে মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের 123 চুক্তি অনুসারে একটি
তারপরে দেখো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়ায় মোট অন্তর্দেশীয় উৎপাদনের গড় লক্ষ্যমাত্রা কত শতাংশ ধার্য করা হয়েছিল? তো তখন কিন্তু গড় লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল আমাদের হচ্ছে 9%। কত? 9%। তারপরের কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠিত হয় 1993 সালে 12ই অক্টোবর। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠিত হয় 12ই অক্টোবর 1993 সালে। এবং 10 ডিসেম্বরকে বলা হয় কিন্তু জাতীয় মানবাধিকার দিবস অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস ডে বলে 10 ডিসেম্বরকে ঘোষণা করা হয়েছে। তারপরে কোশ্চেন আমরা দেখি, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা চালু হয় কত সালে? রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা চালু হয় কিন্তু আমাদের 2006 সালে। কত সালে? 2006 সালে। ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপৎকালীন জরুরি ঘোষণা করেছে? জাতীয় আপৎকালীন মানে হচ্ছে যখন আমাদের ইন্ডিয়াতে বা আমাদের দেশে কোনো কারণে যদি মনে হয় যে আমাদের আপৎকালীন কোনো সমস্যা বা কোনো মনে করা হলো কোনো যুদ্ধ বিবাদ বেঁধে গেলে তখন কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়, মানে জাতীয় এমার্জেন্সি ঘোষণা করা হয়। তো এই জাতীয় এমার্জেন্সি আমাদের ভারতে আজও পর্যন্ত কিন্তু 3বার ঘোষণা হয়েছে। কবার? 3বার। সেটা হচ্ছে 1962 সালে যখন ইন্ডিয়া চায়না যুদ্ধ হয় তখন একবার, 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয় তখন একবার, এবং 1975 সালে একবার আমাদের ভারতের দেশের মধ্যে যখন একটা ইন্টারনাল ডিস্টারবেন্স অর্থাৎ একটা মহৎ আন্দোলন এরকম ঝামেলা সৃষ্টি হয়েছিল ভারতের মধ্যে তখন। তাহলে 3বার, 62, 71 আর 75। 62তে ইন্ডিয়া চায়না, 71-এ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, 75-এ ইন্টারনাল ডিস্টারবেন্স অর্থাৎ আমাদের অন্তর্দেশীয় সমস্যার জন্য হয়েছিল। আর এই যে আমাদের জাতীয় আপৎকালীন যে ন্যাশনাল এমার্জেন্সি বলা আছে কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল 352 নম্বরে ধারা 352তে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা আছে, ঠিক আছে। এবং 356তে বলা আছে স্টেট এমার্জেন্সি, মানে প্রেসিডেন্টস রুল, মানে কোনো রাজ্যের ক্ষেত্রে স্টেট এমার্জেন্সি। এবং 360-এ বলা আছে কিন্তু কি না, ফিনান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক সংকট হলে যখন হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। আমাদের ভারতে কিন্তু আজও পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি কোনোদিন লাগু হয়নি, ঠিক আছে, যেটা 360 নম্বর ধারার মধ্যে বলা আছে। পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত কে নেয়? পঞ্চায়েত ভোট যেহেতু যে কোনো রাজ্যে হয়, তাহলে রাজ্যের সরকার কিন্তু পঞ্চায়েত ভোট যে কবে বা কোন ডেট থেকে হবে সেটা কিন্তু সেই সিদ্ধান্তটা কি রাজ্য সরকার নিয়ে থাকে, ঠিক আছে। এবং পরিচালনা করে কিন্তু ইলেকশন কমিশন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে, পরিচালনা করে ইলেকশন কমিশন। আমাদের ভারতবর্ষে প্রথম পঞ্চায়েত ভোট হয়েছিল কিন্তু আমাদের পশ্চিমবাংলায়, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রথম পঞ্চায়েত ভোট হয়েছিল 1978 সালে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম পঞ্চায়েত ভোট হয়েছিল কত? 1978 সালে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, স্বচ্ছ ভারত অভিযানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিল? আচ্ছা, স্বচ্ছ ভারত অভিযান কিন্তু আমাদের 2 অক্টোবর 2014 সালে কিন্তু স্টার্ট হয়েছিল আমাদের ভারতবর্ষে। স্বচ্ছ ভারত অভিযান অর্থাৎ ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই মিশনটা চালু হয়েছিল ভারত সরকার দ্বারা, স্বচ্ছ ভারত অভিযান, যেটা চালু হয়েছিল কিন্তু 2014 সালে 2 অক্টোবর। 2 অক্টোবর কিন্তু আমাদের গান্ধী জয়ন্তী অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন ছিল, সেই দিনে কিন্তু স্বচ্ছ ভারত অভিযান আমাদের স্টার্ট হয় 2014 সালে, ঠিক আছে। নিম্নলিখিতের মধ্যে কোন পদগুলি ভারত সংবিধানে উল্লেখ নেই? দেখো, আমাদের ভারতে মানে আমাদের কনস্টিটিউশনের মধ্যে কিন্তু লোকসভার ডেপুটি স্পিকার, তারপরে রাজ্যসভার উপাধ্যক্ষ এবং বিধানসভার ডেপুটি স্পিকার এদের সম্বন্ধে উল্লেখ আছে, কিন্তু তুমি কোথাও দেখতে পাবে না উপপ্রধানমন্ত্রী বলে কোনো কথা কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যে নেই। তাহলে আমাদের কনস্টিটিউশনের মধ্যে কোনটির কথা উল্লেখ নেই? সেটা হয়ে যাবে কিন্তু উপপ্রধানমন্ত্রী, ঠিক আছে। ভাইস মিনিস্টার বলে এরকম কিছু নেই কিন্তু আমাদের সংবিধানে। লোকসভা রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ ভোট পেতে হবে? দেখো, লোকসভা এবং রাজ্যসভা আমাদের তো একটা সরকার থাকে যে পার্টিরই হোক, কিন্তু তার বিরোধীতে দলে কিন্তু একটা বিরোধী দলনেতা থাকতে হয়। লোকসভা এবং রাজ্যসভাতে কি বিরোধী দলনেতা থাকতে হয়। তো আমাদের লোকসভায় কিন্তু এখনও বিরোধী দলনেতা নেই, কারণ বিরোধী দলনেতা হওয়ার জন্য 10% সিট পেতে হবে, মিনিমাম 10% সিট পেতে হবে। যদি আমাদের লোকসভায় 550 সিট থাকে, তাহলে তার 10% মানে কি মিনিমাম কিন্তু 55টা সিট থাকতে হবে একটা পার্টি, তবে সে কিন্তু কী হবে না, বিরোধী দলনেতা হিসাবে মর্যাদা পাবে। তো আমাদের 2014 সালের পর থেকে কিন্তু কোনো অপোজিশন পার্টি নেই, বিরোধী দলনেতা নেই, কারণ কোনো দলই কিন্তু 55টা সিট পায়নি লোকসভায়।
ঠিক আছে। কিন্তু রাজ্যসভায় কিন্তু আমাদের বিরোধী দলনেতা কি না, মল্লিকার্কে খারজুন, কংগ্রেসের মল্লিকার্কে খারজুন কিন্তু রাজ্যসভার বিরোধী দলনেতা, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা এখন কিন্তু নেই 2014 সালের পর থেকে। ভারতের সংবিধানে কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা যায়? অর্থাৎ বাজেট উভয় কক্ষে কখন পেশ করা যায়? তাহলে বাজেট পেশ করা যায় কিন্তু আমাদের ধারা কত, ধারা 112 অনুযায়ী কিন্তু বাজেট পেশ করা যায়। ঠিক আছে, বাজেট কিন্তু ধারা আর্টিকেল 112 অনুযায়ী কিন্তু ধারা পেশ করা যায়। তো এই ধারা ইউনিয়ন বাজেট হিসাবে কিন্তু আমাদের লেখা আছে। ঠিক আছে, ভারতে কোন রাজ্যটি সর্বাপেক্ষা বা রাষ্ট্রপতি শাসন হয়েছিল? আমি বললাম প্রেসিডেন্সি রুল বা স্টেট এমার্জেন্সি। এটা কিন্তু আমাদের পাঞ্জাবে সবথেকে বেশিবার হয়েছে, 8বার। এবং এই স্টেট এমার্জেন্সি বলা যায় 356 নম্বর ধারা বা আর্টিকেল 356-র মধ্যে কিন্তু স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে। এবং পাঞ্জাব রাজ্যের মধ্যে সবচেয়ে বেশিবার স্টেট এমার্জেন্সি হয়েছে। কোন প্রধানমন্ত্রী কার্যকালে দলত্যাগ বিরোধী আইন পাস হয়? আমাদের অটল বিহারী বাজপেয়ীর, আমাদের প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর আমলে কিন্তু দলবিরোধী আইন পাস হয়, কি অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলবিরোধী আইন বিল পাস হয় আমাদের অটল বিহারী বাজপেয়ীর আমলে। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কার মস্তিষ্ক থেকে প্রসূত হয়েছে বা কার মস্তিষ্ক থেকে পাওয়া গেছে? আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মস্তিষ্ক থেকে পাওয়া গেছে এই সংবিধানকে প্রণয়ন করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের জাতীয় সঙ্গীতের সময়সীমা কত? দেখো একটা আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে 52 সেকেন্ডের সময়সীমা হচ্ছে 52 সেকেন্ড। অর্থাৎ এই জাতীয় সঙ্গীত কিন্তু 52 সেকেন্ড ধরে আমাদের জাতীয় সঙ্গীতকে গাইতে হবে। এই জাতীয় সঙ্গীত প্রথম গেয়েছিল কিন্তু আমাদের রবীন্দ্রনাথ টেগর, এবং সেটা গেয়েছিল 27 ডিসেম্বর 1911 সালে। অর্থাৎ আমাদের জাতীয় কংগ্রেসের একটা সভা হচ্ছিল ক্যালকাটাতে, আমাদের কলকাতায় একটা সভা হচ্ছিল আইএনসি জাতীয় কংগ্রেস। সেই সভায় কিন্তু আমাদের রবীন্দ্রনাথ টেগর 1911 সালে 27 ডিসেম্বর প্রথম জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। এবং এই জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা হচ্ছে কিন্তু 52 সেকেন্ড। ইংরাজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন কোন গভর্নর? লর্ড বেন্টিং কিন্তু ইংরাজিকে আমাদের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের শিল্প উন্নয়নে আইডিবিআই ব্যাংক কত সালে স্টার্ট হয়? ভারতের শিল্প উন্নয়ন আইডিবিআই ব্যাংক স্টার্ট হয় কিন্তু 1964 সাল থেকে। কত সালে? 1964 সাল থেকে। ভারতের নাগরিকত্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার কত? অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে যতগুলো বলেছে তার মধ্যে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক প্রতিকার। কি সাংবিধানিক প্রতিকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন হয়েছিল 1936 সালে। ঠিক আছে, ডেমোক্রেটিক পার্টির বারাক ওবামা সে দেশে কততম প্রেসিডেন্ট ছিল? সেটা হবে 44তম প্রেসিডেন্ট। আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ছিল কি না হচ্ছে বারাক ওবামা, সে 44তম প্রেসিডেন্ট ছিল। আমাদের আমেরিকা কত সালে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা লাভ করেছিল? 1778-72 সালের দিকে কিন্তু আমাদের আমেরিকা কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। এবং আমেরিকার ক্যাপিটালের নাম কি, রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। এটা হচ্ছে আমেরিকার প্রথম প্রধানমন্ত্রী জর্জ ওয়াশিংটনের নামে তাদের রাজধানী ওয়াশিংটন ডিসি করা হয়েছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে স্টার্ট হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন স্টার্ট হয় কিন্তু আমাদের 14/3/1876, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখে 1876 সালে চালু হয়। রামগড় অধিবেশনে কংগ্রেস সভাপতিত্ব করেছিলেন। অধিবেশনে কংগ্রেস সভাপতি ছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের সংবিধানের অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্স বা কনস্টিটিউশনের একটা যে প্র্যাকটিস সেটটা তোমাদের সাথে আলোচনা করলাম। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। আসন্ন ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং যেসব এক্সামগুলো আছে সেই সব এক্সামের ক্ষেত্রে খুবই আমাদের কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তো চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।